আসসালামু আলাইকুম। আজকে শুরু করি একটা মুভি রিভিউ দিয়ে। খুব রিসেন্টলি একটা মুভি দেখলাম। আশা করি আপনারাও দেখেছেন। মুভিটি হিন্দি মুভি, নাম সিতারে জামিন পার। এই সিনেমাটি তৈরি করা হয়েছে কিছু ফিজিক্যাল এবং মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ যাদের শারীরিক এবং মানসিক যে বিকাশ আছে, সেখানে যে প্রতিবন্ধকতা আছে, সেরকম কিছু বাচ্চাকে নিয়ে। এই বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চা ছিল প্রচণ্ড লাইভলি, আপনারা দেখলে বুঝবেন। একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল গোলু। খুবই অ্যাক্টিভ, লাইভলি, খেলাধুলায় পারদর্শী এবং নিজের কাজ নিজে করতে পারে। এরকম বাচ্চার গল্প কিন্তু আমাদের জন্য অগণিত রয়েছে আমাদের আশেপাশে। আমি ডক্টর সারা আলম, একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে এরকম একটা বাচ্চার সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি। বাচ্চাটির নাম সাইমা। আমার কাছে আসে 3 বছর বয়সে। মা কমপ্লেন করে বাচ্চাটাই ঠিকমতো হাঁটতে, কথা বলতে এবং মানসিকভাবে যে বিকাশটা হওয়া দরকার ছিল 3 বছর বয়স অনুযায়ী, সেরকমভাবে হচ্ছে না। আমি বাচ্চাটির দিকে তাকালাম এবং সাথে সাথেই বুঝতে পারলাম বাচ্চাটির একটি রোগ রয়েছে। এটি একটি জেনেটিক রোগ। রোগটির নাম ডাউন সিনড্রোম। সাধারণত আমরা যারা শিশু নিউরোলজিস্ট রয়েছি এবং শিশু বিশেষজ্ঞ রয়েছে, ডেফিনেটলি তারা এই রোগটি সাধারণত চোখে দেখেই চিনতে পারি, কারণ এদের যে ফেসিয়াল যে গঠনটা রয়েছে, অর্থাৎ তাকে দেখতে যেমন লাগে, এরা স্পেশাল হয় দেখতে। আমরা বলি যে ডাউন ফেসিস, এবং অ্যাজ এ হোল রোগটার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। এই বাচ্চাগুলো মোটামুটি শতভাগভাবেই আমাদের কাছে আসে শারীরিক এবং মানসিকভাবে মানসিক বিকাশের পিছিয়ে থাকার কারণে। তার মানে কি সব কিছু শেষ হয়ে গেল? একটা জেনেটিক রোগ সব কিছু শেষ করে দিল? ব্যাপারটা এরকম না। এই রোগটা নিয়ে আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। এই রোগটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে এই রোগটা আমাদের কাছে কতটুকু সাহায্য পেতে পারে, এই রোগীটা আমাদের কাছে। উন্নত বিশ্বে যদি বলি, তাহলে কিন্তু ডাউন সিনড্রোমের সোসাইটি রয়েছে আলাদা, অর্থাৎ তারা নিজেদেরকে গড়ে তুলতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটা নির্দিষ্ট সোসাইটির সাহায্য পায়। আমাদের দেশেও আছে, কিন্তু এখনো ততটা গ্রোথ এখনো হয়নি। কিন্তু তারপরেও আমাদের ডাউন সিনড্রোমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেই সাথে আমি একজন শিশু নিউরোলজিস্ট হিসাবে, এবং আমার সাথে যে টিম আছে, যে থেরাপিস্ট টিম আছে, প্লাস হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার হয়, সেগুলো ভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারি। একজন ডাউন সিনড্রোম যদি আমরা বলি, সাধারণত কিরকম হয়, এগুলো যেমন চেহারা দেখে বোঝা যায়, এদের যেমন চেহারা দেখে বোঝা যায় যে ওরা একটু অন্যরকম। 2 নাম্বার, এদের হাত পা অনেক নরম থাকে। ফলে যেটা হয়, এই বাচ্চাগুলো সঠিকভাবে সময়ে বসা এবং হাঁটতে শিখতে পারে না। আমরা বলি হাইপোটোনিয়া। এছাড়া কি হয়, এছাড়া এই বাচ্চাগুলো যখন কথা বলতে শিখে, যে সময় জ্ঞান বুদ্ধি বিকাশ পায়, ঠিক সেই অনুযায়ী এদের বিকাশ হয় না, অর্থাৎ এরা পিছিয়ে থাকে। আমরা কাদের হতে পারে এই ডাউন সিনড্রোম যদি আমরা চিন্তা করি, তাহলে সাধারণত আমরা যদি সরল নিয়মে বলি, যেসব মায়েদের এজ বেশি, অর্থাৎ 35 পার হয়ে গেছে, তাদের প্রেগনেন্সি নিচ্ছে 35 আফটার, এবং সাধারণত বয়স্ক মাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। কিন্তু তাই বলে এমন না যে মা ইয়াং তার ডাউন সিনড্রোম হবে না, সেক্ষেত্রেও পার্সেন্টেজটা একটু কমে যায়, চান্স কম থাকে। এবং এক্ষেত্রে একটা সুখের ব্যাপার যেটা আমি বলতে চাই, অগ্রগতি আমাদের, সেটা হচ্ছে এই ডাউন সিনড্রোম আছে কি না প্রেগনেন্সি অবস্থায় কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পারি। এবং 9 সপ্তাহের সময়, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কিন্তু জানতে পারবো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিছু স্পেসিফিক ফিচার থাকে যেগুলো দেখে। এছাড়া 12 সপ্তাহের সময় বা 1 মাস, প্রথম যে ট্রাইমেস্টার এটা শেষ হওয়ার সময় কিছু হরমোনাল পরীক্ষা রয়েছে, কিছু আল্ট্রাসাউন্ড রয়েছে, যেগুলো দিয়ে আমরা বলতে পারি যে বাচ্চাটা হতে যাচ্ছে তার ডাউন সিনড্রোম আছে কিনা। এরপর যখন বাচ্চাটা হয়ে যায়, তখন আমরা ডাউন সিনড্রোম কনফার্ম করার জন্য যে টেস্টটা করি, সেটাকে আমরা বলি ক্যারিওটাইপিং। এই ক্যারিওটাইপিংয়ে স্পেশাল একটা ভ্যারিয়েন্ট হয়, সেটাকে আমরা বলি ট্রাইসোমি 21। অর্থাৎ এই বাচ্চাটা 8-10টা বাচ্চার মতো সমান সমান ক্রোমোজোম না নিয়ে এসে একটি বেশিই নিয়ে এসছে, অর্থাৎ সে আমাদের জন্য কিন্তু একটু বেশি স্পেশাল, যাতে আমরা এই বাচ্চাটার অতিরিক্ত দেখাশোনা করতে পারি এবং তাকে সাহায্য করতে পারি। এই ডাউন সিনড্রোমের বাচ্চার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি ভয় পাই, যেটাকে আমরা বলি কোমরবিডিটিস। ডাউন সিনড্রোমের একটা বাচ্চা আমাদের কাছে জানিয়ে আসে, সেটা বাচ্চার জন্মের পরে যদি আমরা বুঝতে পারি এই বাচ্চাটার ডাউন সিনড্রোম আছে, সাধারণত জন্মের পরেই আমরা দেখে বুঝতে পারি। সেক্ষেত্রে আমাদের 2টা টেস্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার হার্ট, অর্থাৎ তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। কিছু স্পেশাল হার্ট ডিফেক্ট যেটা থাকে ডাউন সিনড্রোমের সাথে, আমরা যেমন বলি এভি ক্যানেল ডিফেক্ট, অথবা কিছু হার্টে ছিদ্র থাকা, যেগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের যে জার্নিটা সেটাকে একটু কঠিন করে ফেলে। সেক্ষেত্রে আমাদের অ্যাডেড আরেকটা সাপোর্ট নিতে হয়, সেটা হচ্ছে কার্ডিয়াক সাপোর্ট, অর্থাৎ হার্টের রোগীর জন্য সাপোর্ট, রোগের চিকিৎসা করতে হয়। সাথে একটা ছোট ইম্পর্টেন্ট যে টেস্ট আমরা করি, সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট। সাধারণত দেখা গেছে যে ডাউন সিনড্রোমের বাচ্চাদেরকে সাথে রিলেটেড থাকে হাইপোথাইরয়েডিজম।
সো সেক্ষেত্রে আমাদের বাচ্চা জন্মের পর এই 2টা টেস্ট অ্যাটলিস্ট আমাদেরকে কনফার্ম করতে হবে ডায়াগনোসিসের সাথে সাথে। এরপর শুরু হবে তাদের জার্নি ডেভেলপমেন্টের, যে অংশটাতে রয়েছি আমরা শিশু নিউরোলজিস্ট হিসাবে, আমাদের সাথে রয়েছে থেরাপিস্টরা এবং বাবা মার পার্টিসিপেশন। কারণ আমরা জানি যে যখনই আমরা বলি যে আচ্ছা এটা তো প্রতিবন্ধী, সামাজিকভাবে আমাদের অনেক অনেক প্রতিবন্ধী বাচ্চাদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় তাদের বাবা মাকে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই যে বললাম যে একটা সিনেমা দেখে উদ্বুদ্ধ হওয়া যায়, সেটা হচ্ছে আপনার সিতারে জামিন পার। এখানকার ডাউন সিনড্রোমের বাচ্চাগুলো আপনার দেখলে বুঝবেন তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক সকল কাজে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, একটু পিছিয়ে থাকে, তাতে তো ক্ষতি নেই। অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য, মানে ডাক্তার হিসাবে আমাদের সাহায্য, বাবা মা হিসাবে আপনাদের পার্টিসিপেশন এই বাচ্চাটাকে অনেকটাই নর্মাল লাইফের দিকে নিয়ে যাবে এবং তারা সকল কাজ স্বাভাবিকভাবেই করতে পারবে। ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে আবার।